আজকে আমরা ইম্পারেটিভ নার্সারি চেঞ্জ সম্পর্কে শিখব যে লেট দিয়ে নার্সারি চেঞ্জ গুলো আমাদের কিভাবে করতে হয়। তো এই লেট দিয়ে নার্সারি চেঞ্জের দুটো নিয়ম আছে। একটা হলো লেটের পর এস বা আস থাকে না। একটা নিয়মে আমরা পাবো লেটের পর এস বা আস থাকে না। তো এটার গঠন হলো এইরকম, রিপোর্টিং ভার্ব এর প্রোনাউন, তারপরে বসে মাইট যোগ ভার্ব, তারপর বাকি অংশ। রিপোর্টিং ভার্বের প্রোনাউন বসে, তারপর মাইট বসে, দিয়ে ভার্ব বসে এবং বাকি অংশ। একটা এক্সাম্পল দেখে নাও। কমল said to Amal, let me check the matter. Let me check the matter. আমাদের প্রথমে লিখতে হবে কি, বিষয়টা আমাকে দেখতে দাও। তো কমল, আমরা আগে জেনেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের অর্ডার হয়, রিকোয়েস্টেড হয়, প্রপোজড হয়। তো বিষয়টা আমাকে দেখতে দাও। কমল কি করছে? এটা রিকোয়েস্টেড করছে কমলকে। রিকোয়েস্টেড অমল। এবার আমরা জানি ইনভার্টেড কমা তুলে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে টু লিখছিলাম এবং দ্যাট লিখছিলাম। তো বলেছিলাম যে লেট দিয়ে যদি বাক্য শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখলাম। এবার লেখার পর আমাদের ফার্স্ট স্টেপ যেটা হলো রিপোর্টিং ভার্বের প্রোনাউন। রিপোর্টিং ভার্বের প্রোনাউন কি আছে? কমল। কমলের পরিবর্তে আমরা লিখব হি। তারপর বাইরে থেকে আসবে মাইট, দিয়ে দেখো ভার্ব। এখানে আমরা ভার্ব অলরেডি পেয়ে যাব। চেক দা ম্যাটার। অরুণ said to his master, let me go home. আমাকে বাড়ি যেতে দিন। তাহলে অরুণ said to his master, অরুণ রিকোয়েস্টেড, এখানেও রিকোয়েস্টেড হবে, অনুরোধ করছে তার শিক্ষককে। তারপরে কি আছে? হিজ মাস্টার। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিখবো দ্যাট। এর ফার্স্ট কাজ যেটা হবে সেটা রিপোর্টিং ভার্বের প্রোনাউন। রিপোর্টিং ভার্বের প্রোনাউন কি আছে? অরুণ। তো অরুণের পরিবর্তে আমরা হি লিখবো। তারপরে বাইরে থেকে আমাদের মাইট আসবে, দিয়ে ভার্ব। ভার্ব আমাদের এই যে গো, তারপরে বাকি অংশ হোম। আরো কিছু থাকলে আমাদের সেটাও লিখতে হতো। দ্বিতীয় নিয়ম যেটা আছে সেটা শিখবো। লেটের পর এস বা আস যদি থাকে তাহলে কি রকম স্ট্রাকচারটা হবে। আমাদের ফার্স্ট যেটা হবে উই শুড, অথবা কি লিখতে হবে? দে শুড। এবার প্রশ্ন হলো কোথায় আমরা উই শুড লিখবো এবং কোথায় দে শুড লিখবো। যদি আমি রিপোর্টেড স্পিচের মধ্যে নিজে থাকি তাহলে আমরা উই শুড লিখবো, আর যদি আমি নিজে না থাকি তাহলে দে শুড লিখবো। তারপরে 2 নাম্বার হবে ভার্ব। এখানে কিন্তু মাইট হবে না। তারপরে বাকি অংশ। এরও একটা এক্সাম্পল দেখে নাও। I said to him, let us go out for a walk. চলো হাঁটার জন্য বাইরে যাওয়া যাক। তাহলে কি হবে এখানে? এখানে আমি তাকে প্রপোজ করতে পারি, বা
যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বুঝতে না পারি যে আদেশ করছে না, অনুরোধ করছে না, উপদেশ দিচ্ছে, তাহলে আমরা এই যে প্রপোজড জায়গায় বা সেই টু তুলে দিয়ে আমরা টোল্ড লিখতে পারি। টোল্ড লিখলেও কাটবে না। তাহলে আই প্রপোজড হিম, এবার ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে দ্যাট হয়। এবার তারপরে কি আছে, উই শুড বা দে শুড লিখতে হবে। তাহলে লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো বাইরে হাঁটতে যাওয়া যাক, ঠিক আছে। তাহলে আমি নিশ্চিতভাবে সেখানে আছি, আর যে কারণে আমরা লিখবো কি উই শুড। তারপরে দেখো কি বলছে দ্বিতীয় নম্বরে, ভার্ব। ভার্ব আমাদের কি গো, গো লিখলাম। এবার গো লেখার পর আছে কি বাকি অংশ। তাহলে বাকি অংশ কোনটা, এটা আউট ফর এ ওয়াক। They said to me, let us decide the matter. তাহলে এখানে কি লিখবো আমরা, দেখো they told me, অথবা এখানে আমরা লিখতে পারি রিকোয়েস্টেডও করতে পারি, আমি রিকোয়েস্টেডও করতে পারি, বা ব্যাপারটা আমাকে দেখতে দাও বা সিদ্ধান্ত নিতে দাও বিষয়টি, ঠিক আছে। আমরা এখানে অর্ডারও লিখতে পারি বা প্রপোজও লিখতে পারি, ঠিক আছে। তো দে টোল্ড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিখবো দ্যাট। এবার কি লিখবো, উই শুড না দে শুড। এখানে দেখো লেট আস, দে সেড টু মি, সে তারা আমাকে বলেছিল, তারা আমাকে বলেছিল, লেট আস ডিসাইড দ্য ম্যাটার, বিষয়টা দেখতে দিন বা ব্যাপারটা সিদ্ধান্ত নিতে দিন। তাহলে আমি কিন্তু সেখানে নেই, এখানে আছে কারা, তারা আছে, সেই জন্য আমরা কি লিখবো দে শুড। তারপরে কি আছে ভার্ব, এখানে ভার্ব ডিসাইড দ্য ম্যাটার, বাকি অংশ